second opinion when all doors are closed. নমস্কার, সেকেন্ড ওপিনিয়নে আপনাদের স্বাগত। আজকের আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা বিষয়বস্তু হলো প্যালিয়েটিভ কেয়ার। প্যালিয়েটিভ কেয়ার কি, প্যালিয়েটিভ কেয়ার কাদের জন্য দেওয়া হয় এবং প্যালিয়েটিভ কেয়ারে আমরা কি কি করে থাকি। প্যালিয়েটিভ কেয়ার বেসিক্যালি WHO ডেফিনেশন অনুযায়ী প্যালিয়েটিভ কেয়ার এমন একটি সিস্টেম অফ মেডিসিন যেখানে আমরা ইনকিউরেবল ডিজিজ বা লাইফ লিমিটিং যে ধরনের ইলনেসেস মানুষ ভোগে, যেমন ক্যান্সার, অ্যাডভান্স নিউরোলজিক্যাল ডিসঅর্ডার যেমন পার্কিনসনিজম, অ্যালজাইমার, ডিমেনশিয়া, কিছু নিউরোডেজেনারেটিভ ডিসঅর্ডার যেগুলোতে মানুষ সারে না, যার ফলে মানুষ ব্যালেন্স হারিয়ে ফেলে, বেড রিডেন হয়ে যায়, মেমোরি লস হয়ে যায়, এই ধরনের রোগ। অথবা অ্যাডভান্স কিডনি ডিজিজ, থার্ড স্টেজ ফোর্থ স্টেজ কিডনি ডিজিজ যেখানে তার আর সারার কোনো সম্ভাবনা নেই। বা অ্যাডভান্স সিওপিডি, আমরা এখন খুব ভালো করে জানি সিওপিডি মানে হচ্ছে যে ধরনের লাংসের যে ডিসঅর্ডার যেখানে আমরা অক্সিজেন ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে পেশেন্ট, স্টেরয়েড নিবুলাইজেশন দেওয়ার পরে কাজ হচ্ছে না, সেই ধরনের রোগী। অথবা এমনও হতে পারে যে বৃদ্ধকালীন যে ধরনের বিভিন্ন উপসর্গ, তার মধ্যে একটা হতে পারে যে আমরা খুব দুর্বল হয়ে গেছে, পেশেন্ট চলাফেরা করতে পারছে না, বা লিভার ডিজিজ, অ্যাডভান্স লিভার ডিজিজ, এই ধরনের পেশেন্টে মোস্টলি ক্যান্সার পেশেন্টদের জন্য। তার সাথে সাথে আদার্স অ্যাডভান্স ডিজিজ সেগুলোতেও প্যালিয়েটিভ কেয়ার দেওয়া হয়। এখানে তাদের কোয়ালিটি অফ লাইফটা ইনক্রিজ করা হয় এবং মোস্টলি পেন এবং আদার ফিজিক্যাল, সাইকোসোশ্যাল এবং স্পিরিচুয়াল যে সিমটমসগুলো সেগুলোকে অ্যাড্রেস করা হয়। আমি ধাপে ধাপে আসবো জিনিসটা, এটা শুনতে একটু কমপ্লেক্স লাগে কারণ WHO ডেফিনেশনটাই ইটসেলফ অনেকখানি বড়। এবারে আমি আস্তে আস্তে বলতে শুরু করব আপনাদেরকে এই জিনিসটাতে কী করা হয়, কারণ আমাদের অনেকের কাছে এই টার্মটা কোয়াইট নিউ। আমরা যখন ডাক্তারবাবুদের কাছে যাই অ্যাডভান্স ক্যান্সার পেশেন্ট নিয়ে বা পেশেন্ট ট্রিটমেন্ট হতে হতে যখন অনেকে অ্যাডভান্স থেরাপিতে চলে যাচ্ছে, তখন ওনারা অনেক ক্ষেত্রে বলে ঠিক আমাদের এখন আর কিছু করার নেই, আপনারা প্যালিয়েটিভ কেয়ারে ডাক্তারবাবুদের সাথে যোগাযোগ করুন বা প্যালিয়েটিভ কেয়ার চলবে এখন পেশেন্ট। তো বেসিক্যালি প্যালিয়েটিভ কেয়ারটা কি? প্যালিয়েটিভ কেয়ারে যে বললাম যে আমরা পেশেন্টের কোয়ালিটি অফ লাইফটাকে ইনক্রিজ করি। প্যালিয়েটিভ কেয়ার মানে হচ্ছে প্যালিয়াম, কথাটা এসেছে প্যালিয়াম থেকে। প্যালিয়াম মানে উপশম করা, টু কভার আপ, মানে কোনো জিনিসকে আমরা সারাচ্ছি না কিন্তু উপর থেকে একটা প্রলেপ দিয়ে দিচ্ছি, যার ফলে তার কষ্টটা অনেকাংশে কমে যাচ্ছে। তাহলে ডাক্তার হিসাবে তো আমরা সবাই কষ্ট কমানোর চেষ্টা করি। যে কোনো রোগ নিয়ে যদি আমাদের আসে, সেটা প্রাথমিক অবস্থায় হোক বা শেষের দিকে হোক, আমরা সমস্ত ডাক্তার বা হেলথ কেয়ার গিভার্স তারা সবাই কিন্তু আমরা পেশেন্টের কষ্ট কমানোর জন্যই চেষ্টা করে থাকি। তাহলে প্যালিয়েটিভ কেয়ারে আমরা নতুন কি করছি? নতুন জায়গাটাতে যেটা হয়, অ্যাডভান্স ডিজিজ স্টেটে পেশেন্টের সিমটমসগুলো অনেকটা কমপ্লেক্স হয়ে যায়। কেমন? যেমন ক্যান্সার পেশেন্টের নর্মাল ব্যথার ওষুধে সারতে চায় না। আমরা সবসময় ব্যথাটাকে এমনভাবে দেখি যে ব্যথাটা বোধহয় শুধুমাত্র যেখানে রোগ হয়েছে সেখান থেকে উঠে আসছে। আধুনিক ব্যথার যে বিজ্ঞান, সেই বিজ্ঞান অনুযায়ী ব্যথার কিন্তু 4টে প্রকারভেদ আছে। প্রকারভেদ মানে ব্যথা কিভাবে হতে পারে, সেটা ফিজিক্যাল কারণে হতে পারে, মানে যে টিউমার কম্প্রেশন করছে, ডাইরেক্ট টিউমার চাপ দিচ্ছে, টিউমার থেকে কিছু কেমিক্যালস বেরোচ্ছে, টিউমারের জন্য ইনজুরি হয়েছে, বা আমরা সাধারণভাবে ধরে নিতে পারি যে কোথাও কেটে গেছে, সেই জায়গাটা থেকে ব্যথা আসছে। এইটাকে আমরা বলি ফিজিক্যাল সিমটমস। এবার আসে সাইকোসোশ্যাল সিমটমস। সাইকোসোশ্যাল সিমটমসটা খুব কমপ্লেক্স। প্রত্যেকটা রোগের কিন্তু একটা সাইকোসোশ্যাল কম্পোনেন্ট থাকে ক্রনিক ডিজিজগুলোর। সেগুলোর মধ্যে কি কি সাইকোসোশ্যাল? সাইকো এবং সোশ্যাল মানে তার মানসিক একটা সমস্যা ওর মধ্যে তৈরি হয়। মানে ধরুন একটা মানুষের একজন হেড অফ দ্য ফ্যামিলি ছিল, সেই সংসার চালাতো, আর কেউ ব্রেড অ্যান্ড বাটার আর্নার কেউ নেই, সেই একাই রোজগারি সংসারে। তো তার হঠাৎ করে ক্যান্সার হওয়াতে সে বেড রিডেন হয়ে যায়, বা তার কাজ করার ক্ষমতা সে হারিয়ে ফেলে। তাতে তার সংসারের ফিনান্সটাকে মানে যে চলার জন্য যে খরচপাতি হয় সেটা দেখার জন্য আর কেউ থাকে না। তারপরে তার এমন হতে পারে ক্যান্সারের ফলে তার মুখের হয়তো অবয়বটা চেঞ্জ হয়েছে ক্যান্সার সার্জারিতে। মেয়েদের ক্ষেত্রে কেমোথেরাপি নেওয়ার পরে চুল উঠে গেছে, বা দেখতে খারাপ হয়ে গেছে, স্কিনে চ্যানেল করে করে হাতটা খারাপ হয়ে গেছে, বা সার্জারি করে হাত ফুলে গেছে, মানে চেঞ্জ অফ ফিজিক্যাল যে অ্যাপিয়ারেন্স সেটা হয়েছে, খুব বাজে দেখতে হয়ে গেছে, কথা বলতে পারছে না, পেন এমন হচ্ছে ডাক্তারবাবুরা ওষুধ দিচ্ছেন কমছে না,
তার ফলে ঘুম আসছে না, ডিপ্রেশনে চলে যাচ্ছে পেশেন্ট যে আমার রোগটা সারবে কি সারবে না। এর সাথে খুব বড় ফ্যাক্টর যেটা আমাদের দেশে এবং সব জায়গাতে, ক্যান্সারের আনপ্রেডিক্টেবিলিটি। ক্যান্সার রোগ হলে আমরা যখন ডেফিনেটিভ কিছু জিজ্ঞেস করি ডাক্তারবাবুদের কাছে যে ডাক্তারবাবু এইটা কি হবে, কতদিনে সারবে, তো সবাই বলে আপনারা টেস্ট করুন, এই ওষুধপত্রগুলো চলবে বা চলবে না, দেখি কি করা যায়, 3 মাস পরে ফলো আপ হবে, 6 মাস পরে ফলো আপ হবে, বা এমনও হতে পারে আমরা কেমোথেরাপি চললো 6 মাস ধরে, সার্জারি হলো, তারপরে আবার ক্যান্সারটা ফিরে এলো এবং সেটা আমরা ভেবেছিলাম অপারেশন কেমোথেরাপির পরে পুরো সেরে যাবে, সারলো না, আবার ফিরে এলো। তো এই ফিরে আসার পরে আবার যখন আমরা স্ক্যান করালাম তখন দেখলাম সারা বডিতে ছড়িয়েছে সেটা। সেখান থেকে কি হবে সেই সম্বন্ধে নানা রকম মতামত পাই বিভিন্ন ডাক্তারবাবুর কাছ থেকে। কেউ বলে আর চিকিৎসা করে দরকার নেই, কেউ হয়তো বলে না আমরা একটা নতুন কিছু থেরাপি এসেছে সেটাতে যাব। তো এই যে ডামাডোল এবং মানে আনপ্রেডিক্টেবিলিটি, আনসার্টিনিটি অ্যাবাউট দ্য ফিউচার, আমার ভবিষ্যতে কি হবে, তার সাথে সাথে ফিনান্স ম্যানেজ করা আমাদের মতো দেশে যেখানে অর্থনৈতিক আমরা সবাই কিন্তু এখন কিছু কিছু ক্ষেত্রে আমরা কিন্তু সরকারি স্কিমের আন্ডারে আছি, আমাদের অনেক পপুলেশনটাই, কিন্তু আউট অফ পকেট এক্সপেন্ডিচার যেটা বলা হয়, মানে এই ইন্স্যুরেন্সের বাইরে যে খরচগুলো, এবং মোস্টলি নিউয়ার জেনারেশন যে ধরনের থেরাপি হয় সেগুলো এই ধরনের ইন্স্যুরেন্স কভার করে না। সেক্ষেত্রে তখন কিন্তু তাদের একটা মানসিক ভীষণ রকম চাপ হয়ে তৈরি হয়। এই যে সামগ্রিক ব্যাপারটা বললাম, এইটা কিন্তু সাইকোসোশ্যাল ব্যাপার, সাইকোসোশ্যাল কম্পোনেন্ট অফ পেইন অ্যান্ড আদার সিমটমস। এবার একটা আসে স্পিরিচুয়ালটা আমরা জেনারেলি ডাক্তারি যখন পাশ করি বা ডাক্তারি যখন করি তখন কিন্তু আমরা স্পিরিচুয়াল কম্পোনেন্ট অফ হেলথ বা স্পিরিচুয়াল কম্পোনেন্ট অফ এই ধরনের পেন, এইটা নিয়ে আমরা খুব একটা চিন্তিত হই না, বা আমাদের কারিকুলামেও আমরা যখন পড়াশোনা করেছি সেই সময় ছিল না। কিন্তু অদ্ভুতভাবে যত দিন অগ্রসর হচ্ছে এবং এই ধরনের ক্রনিক ডিজিজের সংখ্যা বাড়ছে, আপনারা ভালো করে জানেন এখন কিন্তু আমরা ইনফেকশাস ডিজিজের থেকে মোস্টলি এই ধরনের ক্রনিক ডেবিলিটিং ডিজিজে বেশি ভুগি। কারণ পপুলেশনের এজিংটা বাড়ছে, মানে আমরা আগে ধরুন যে সময় বাঁচতাম এখন বেঁচে থাকার হার বাড়ছে অ্যাডভান্স ট্রিটমেন্টের জন্য, বা মানুষ বেশি দিন বাঁচছে কিন্তু রোগ নিয়ে বাঁচছে। এর ফলে কি হচ্ছে, তাদের মধ্যে ক্রনিক ডিজিজের সংখ্যা বেড়ে যাচ্ছে। সেই জায়গাগুলোতে কিন্তু দেখা যাচ্ছে মানুষ যখন এরকম একটা ইনকিউরেবল ডিজিজে ভোগে এবং চারিদিকে সবাই শুনছে যে আমাদের কাছে এত অপশান আছে, ডাক্তারি প্রফেশনের এত উন্নতি হয়েছে, এত মেডিকেল সায়েন্স অগ্রসর হয়েছে, এত বিরল রোগের এত ওষুধ বেরিয়েছে, নতুন নতুন থেরাপি বেরোচ্ছে, বিভিন্ন আমরা সামাজিক মাধ্যমে, যোগাযোগ মাধ্যমে, বন্ধুদের কাছ থেকে, বিভিন্ন জায়গা থেকে যেভাবে আমরা শুনি, তাতে আমাদের একটা আশা সঞ্চার হয়। কিন্তু যখন ডাক্তারবাবুরা বলে যে আপনার এখানে কিছু করা যাবে না বা আমরা জানি না কি হবে, তখন কিন্তু তাদের মধ্যে একটা ডেসপেয়ার আসে, একটা হোপলেসনেস আসে। সেই জায়গাতে দাঁড়িয়ে তারা, বিশেষ করে এই যে বললাম ক্যান্সারের মতো যখন মারণবাদী হয়, তখন তারা ভাবতে থাকে আমি কি এমন পাপ করেছি সারা জীবনে যে আমার এইরকম রোগ হলো, বা ঈশ্বর আমাকে কেন এমন রোগ দিলে, বা যারা ভগবানে বিশ্বাসী নয় তাদের সেলফ সার্চিং একটা হয় যে আমরা কি, আমার পজিশন কি, কেন হলো। এটা কিন্তু যখন যে বিশ্বাসী, যে অবিশ্বাসী, যে অ্যাথিস্ট, তারও মধ্যে কিন্তু এই একটা আন্ডারস্ট্যান্ডিং আসে। কেউ কেউ ব্যাপারটাকে খুব ভালোভাবে মেনে নেয়, কেউ মেনে নিতে পারে না। তো সেইটাকে এক্সপ্লোর করাটাই স্পিরিচুয়াল কম্পোনেন্ট অফ দ্যাট পেইন। তাহলে আমি সামগ্রিকভাবে তাহলে বললাম যে এই সামগ্রিক যে আমাদের পর্যালোচনা, এটাকেই যদি আমরা অ্যাড্রেস করি তখন নিয়ে একমাত্র পেশেন্টের কোয়ালিটি অফ লাইফ ভালো হবে। তাহলে এই ধরনের যে অ্যাডভান্স যে ডিজিজগুলো আছে সেগুলো নিয়ে আমি তাহলে বললাম যে পেন এবং আদার সিমটমস। পেনের কম্পোনেন্টগুলো আমি বললাম, আদার সিমটমসের কম্পোনেন্টও এইভাবে ডিসকাস আমরা করতে পারি। মোস্টলি পেন, আদার সিমটমসের মধ্যে কি কি ধরনের সমস্যা খুব কমন হতে পারে, সেটা হচ্ছে উইকনেস, ভমিটিং টেন্ডেন্সি, কেমো দেওয়ার পরে কিছুতেই কোনো ওষুধেই ভমিটিং যাচ্ছে না, ডিপ্রেশন, সিভিয়ার ডিপ্রেশন, তখন থেরাপির সাথে সাথে কাউন্সিলিং করা প্রপার, তারপরে সাথে সাথে আসছে আপনার কনস্টিপেশনের সমস্যা, একটা ভীষণ বড় সমস্যা। যেগুলো বেড রিডেন পেশেন্ট থাকে, ক্রনিক বেড রিডেন পেশেন্ট থাকে, তাদের কনস্টিপেশন নর্মালি একেবারেই ভালো হতে পারে না, পেটের গন্ডগোল, এই যে নানা রকম স্লিপলেসনেস, ইনসোমনিয়াতে ভোগে পেশেন্ট, দিনের পর রাত ঘুমায় না, তাদেরকে ঠিকমতো করা। এবং এইগুলো যদি আমরা ক্রমাগত চলতে থাকে উইদাউট প্রপার মেডিকেল অ্যাটেনশন, তাহলে পেশেন্টের কিন্তু সুইসাইডাল টেন্ডেন্সি বেড়ে যায়। আপনারা জানেন ক্যান্সারে ম্যাক্সিমাম পেশেন্ট সুইসাইড করে নট বিকজ অফ দ্য ক্যান্সার ইটসেলফ, মোস্টলি ডিউ টু পেন।
তাহলে এই ব্যথাটাকে অ্যাড্রেস করা খুবই গুরুত্বপূর্ণ হয়ে পড়ে। সেইখানে কিন্তু প্যালিয়েটিভ কেয়ারের রোলটা খুব বেশি করে আসে। আজ এ পর্যন্তই, বাকি কথা আমরা আসবো পরের পর্বে আস্তে আস্তে। আমরা যেখানে প্রত্যেকটা জিনিস প্যালিয়েটিভ কেয়ারের প্রত্যেকটা যে জিনিস ছোট ছোট করে, আমি সবটা হয়তো এই একটা পর্বে বলতে পারবো না, সেই জন্য আমরা আস্তে আস্তে প্রত্যেকটা পর্বে এগুলো নিয়ে সামগ্রিকভাবে আলোচনা করব। Second opinion, when all doors are closed.